আপনারা শুনছেন গল্পের তৃতীয় পর্ব। চায়ের কাপটা হাতে নিয়ে দেখছিলাম চারদিক। এটা শেষ দোকান। বরফের মাছটা পেরিয়েই একটু এসেই তাঁবুর মতো চায়ের দোকান। আমরা বেশ সাবধানে পেরিয়েছি বরফের মাছ। এত পাতলা চাদরটা যে কোনো সময় পা ঢুকে যেত। সবুজ ঘাস দেখাই যাচ্ছে না। রুক্ষ প্রকৃতি এখন সবুজ ছেড়ে সাদা চাদর পড়তে শুরু করেছে। আমি জলের বোতল নিয়ে নিচে নামছি। নদীটা এখানে বিশাল চওড়া, মাঝে মাঝে বড় বড় পাথর উঁচু হয়ে আছে। সেটা প্রায় মাঝ নদী অবধি। আমি বেশ ধীরে ধীরে নামছিলাম। পায়ের যন্ত্রণা অনেক কমে গেছে ঠান্ডার জন্য। একটা পাথরের ওপর বসে পড়লাম। জুতোটা খুলে রাখলাম পাশের পাথরে। তারপর একটু ঝুঁকে প্রচন্ড ঠান্ডা জলে বোতলটা দিলাম জল ভরার জন্য। এরপর ওপরে জল খাবো না, বরফ গলিয়ে খেতে হবে। তাই যতক্ষণ ঝর্ণা পাবো জল ভরে নিতে নিতে যাব। হাতটা জমে যাচ্ছিল। দেখলাম পাশের পাথরে রিতম দাঁড়িয়ে জল ভরবে বলে। এতক্ষণ ও একটা কথাও বলেনি, ও দাঁড়িয়েছিল। আমি হাত বাড়ালাম ওর বোতলের জন্য। ও বোতলটা দিয়ে আমার পাথরের ওপর লাফিয়ে এলো, আমার পাশেই বসে গেল। আমি হাত তুলে নিলাম। প্রচন্ড ঠান্ডা জলের জন্য জমে যাচ্ছিল হাত। ও বুঝতে পেরে হাতটা নিয়ে নিল নিজের দু হাতের মধ্যে। ঘষে যদি একটু ব্লাড সার্কুলেশন ঠিক করা যায়। আকাশের থেকে বোকা ছেলে আমি দেখিনি। এত পবিত্র একজনকে নিজের থেকে দূরে করছে। যদিও আমার মনে হয় ও তোমাকে অনেক ভালোবাসে, তাই নিজের থেকে দূরে যেতে দিতে চায়নি। রিতম আমার হাতের দিকে তাকিয়ে বলল, সত্যি ভালোবেসে যদি থাকতো তবে আমার ইচ্ছার বিরুদ্ধ করতো না। সেক্স করতে যেতে আমি বাধা দেওয়ায় বলতো না আমি অপরিণত। আমাকে 3 বছর ধরে চেনার পর কি করে পারে ও বলতে আমি পাহাড়ে এসে ফুর্তি করতে ছেলেদের সাথে? রিতম আরো শক্ত করে জড়িয়ে ধরলো হাত। তুমি আর আমি ভীষণই একরকম জানো। আমিও ভাবিনি আমার বউ বুঝবে না একটুও। বিয়ের রাতে আমাকে বলেছিল আমি এত হ্যান্ডসাম হয়ে কি করছি, ঠিক করে কিস করতেও পারি না। এতদিন কোনো মেয়ের সাথে কিছুই করিনি। বিয়ের আগে ওকে কি খুশি করতে পারতাম? ওকে অনেক অনুরোধ করেছিলাম একটু সময় দিতে। আমি শারীরিকভাবে অক্ষম নই, শুধু একটু সময় চাইছিলাম, শুধু একটু ভালোবাসা যা আমাকে ভুলিয়ে দেবে অতীত। একটা বুক যাকে আমি চোখের জলে ভিজিয়ে সব বলবো। ও বোঝেনি। ওর কাছে আমি অক্ষম ছিলাম। ও তার স্বাদ মিটিয়েছিল আমারই একটা স্যারের সাথে। আমি যখন দুজনকে ধরে ফেলি স্যার লজ্জাতে মাথা নিচু করেছিল, কিন্তু আমার বউ বলেছিল সে কিচ্ছু ভুল করেনি, তার শরীরের চাহিদা আমি মেটাতে পারিনি। নিজেকে এত অসহায় কখনো লাগেনি জানো মিতা। কোনো মেয়ে আমার কাছে এলেই তারপর আমি ছিটকে সরে যেতাম যদি সেও আমাকে ঘেন্না করে, পুরুষ না ভাবে। প্রথমবার আমি যখন তোমার সাথে পরিচিত হই আমার হঠাৎ ইচ্ছে হয় কাউকে যদি সব বলি তবে সেটা তুমি। ও আমার হাতটা শক্ত করে ধরে মুখ তুললো আমার দিকে। আমি হারিয়ে যাচ্ছিলাম ওর চোখে। প্রো আর সুমন নাম ছিল নিচে কথা বলতে বলতে। আমাদের দুজনকে হাত ধরে দেখতে পেয়ে দুজনেই উল্টো দিকে টার্ন নিল। আমরা দেখিনি, কিচ্ছু দেখিনি, তোরা কন্টিনিউ কর। রিতম সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিল। আমরা কিছু করছিলাম না, তোরা এমন করছিস কেন? আমি রেগে বললাম। না কিছুই করনি, শুধু হাত ধরে শুভ দৃষ্টি করছিলে। আগের দিন তো দুজনে যা করছিলে জাকাতে, নেহাত কথা দিয়েছিলাম তাই মাথা ঘোরাতে পারিনি, না হলে কি যে দেখতাম। সুমন জল ভরতে ঝুঁকেছিল। ওরে শালা কি ঠান্ডা! ও ছিটকে সরে আসতে আসতে বলল। আমি হেসে গড়িয়ে পড়ছিলাম। শেষ মুহূর্তে রিতম ধরে নিল। এত হাসি কিসের মিতা? উল্টো দিকে পড়লে ভেসে যেতে। আমি চুপ করে গেছিলাম। প্রো বলল, পড়বে কেন? তুই আছিস কি করতে রোমিও? ট্রেক শুরুর দিন থেকে তোদের যা চলছে, ভাই সত্যি বলছি পরিচালক হলে দারুণ একটা রোমান্টিক মুভি হতো। কিন্তু
রিতম আমাকে আস্তে করে তুলে সোজা করে বসিয়ে দিল। আমরা দুজনেই ওদের কথার উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। ওই এবার উঠ তোরা, জল ভরতে এত সময় লাগে কারো? শুভদা চায়ের দোকানের সামনে থেকে চিৎকার করছে। আমরা আস্তে করে পাথরগুলোর ওপর থেকে ছোট ছোট লাফ কাটছিলাম। রিতম আমার পিছনে ছিল। এবার কথা বলল, মিতা তুমি একবার বাথরুমে যাও। আমি অবাক হয়ে বললাম, কেন? ও একটু ইতস্তত করছিল, মানে এতটা রাস্তা, এরপর কোথাও আলাদা বাথরুম নেই পরের ক্যাম্পে পৌঁছানোর আগে, চারিদিক খোলা, আর আজ প্রায় সারাদিনের হাঁটা, এরপর আরো শক্ত হবে পথ, কিন্তু তাই মানে আমার মনে হয় তুমি একবার চেঞ্জ করে নিতে পারো, দাগ লেগে গেলে তোমার অসুবিধে হবে। আমি চমকে গেছিলাম। আমার নিজের মনে ছিল না চেঞ্জ করার কথা, ও মনে করে বলল আমাকে। আমি কিছু না বলে চায়ের দোকানের পাশের ছোট্ট তাঁবুটাতে ঢুকলাম। এবার যত উপরে উঠবো এরকমই বাথরুম, মাটিতে বা বরফে একটা গর্ত করা ছোট তাঁবুর মধ্যে, তারই মধ্যেই প্রয়োজনীয় কাজ সেরে বরফ বা মাটি জুতো দিয়ে চাপা দেওয়া। বেরিয়ে ব্যাগ কাঁধে তুলে নিলাম। এতক্ষণ বসেছিলাম বলে ঠান্ডা লাগছে। আমরা শুধু ওয়ার্মার আর ট্রেকিং প্যান্ট পরেছিলাম, জ্যাকেট গায়ে জড়াতে হচ্ছিল না। আসলে যতক্ষণ হাঁটবো ততক্ষণ এই মাইনাস টেম্পারেচারে থাকলেও বেশ গরম লাগে, জ্যাকেট পরে হাঁটতে গেলে ঘেমে যাব। শুভদা আমার সাথে হাঁটছিল। এই দাদাটাকে আমরা খুব ভালোবাসি। অবিবাহিত দাদা নিজের মা আর বেদুইন টিমকে সব থেকে বেশি ভালোবাসে। যদিও টিম লিডার সবার পিছনে থাকে, কিন্তু আজকে শুভদা আমার জন্য সামনে এসেছিল। এখন ঠান্ডা খুব বেড়ে গেছে, মাঝে মাঝে ছোট ছোট বরফের আস্তরণ ঢেকে রেখেছে। পাথর আর মাটির মাঝের ছোট ছোট গর্তগুলো, এগুলো খুবই বাজে। অন্যমনস্কভাবে পা পড়লে এই গর্তে পা ঢুকে যাবে। আমরা প্রত্যেকেই প্রায় এক দুবার গর্তে পা ফেলে মুচকে যাওয়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে হাঁটছিলাম। এখন আর ঠিক মতো সমতল নেই, কোথাও কোথাও পাহাড়ের ঢাল দিয়ে তৈরি বরফে হাঁটা। ঢালগুলো খুব গভীর না, কিন্তু দেহ সোজাও থাকছিল না। মাঝে মাঝে সবুজ ঘাস চোখে পড়ছে। একটু এগোতেই শুরু হলো পরের বিপদ। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। এরকম বৃষ্টি পাহাড়ে খুব কমন ব্যাপার, কিন্তু ব্যাপার হলো এইরকম বৃষ্টি নিয়ে হাঁটা বড় কষ্টের। বৃষ্টি যখন শুরু হলো, আমার সঙ্গে সঙ্গে কাঁধ থেকে ব্যাগ নামালাম। আমাদের বৃষ্টি আর ঝড় ধুলোর জন্য ব্যাগের গায়ে একটা কভার সবসময় পরানো থাকে, আর নিজেদের ঢাকার জন্য থাকে পঞ্চু। এটা অনেকটা বস্তা দিয়ে গা ঢাকার মতো, মাথা দিয়ে পুরো শরীর ঢেকে দেয়। ব্যাগ থেকে সবাই তাড়াহুড়ো করে পঞ্চ বের করছিল। আমি তখন চারিদিকে তাকালাম। আমার পড়া হয়ে গেছিল, বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ট্রেক এখন চলবেই। যে অংশে দাঁড়িয়ে আছি সেটা খুব সুন্দর। পাহাড়ের গা থেকে একটা ছোট্ট বারান্দার মতো অংশ নিচে নেমে এসেছে। সেটার মধ্যে কিছু কিছু পাথর উঁচু হয়ে থাকলেও বেশিরভাগ সবুজ ঘাসে ঢাকা। বৃষ্টির জল পড়ে ভিজে যাচ্ছিল সেগুলো। চারিদিকে আলো নেই, প্রায় কুয়াশা কুয়াশা চারিদিক। তাপমাত্রা অনেকটা নেমে গেছে হঠাৎ করে। পঞ্চুর ভিতরেও শরীর জমে যাচ্ছিল। ঘড়িতে দেখলাম 5টা। কিছুক্ষণ মাত্র দাঁড়িয়েছিলাম, শরীর থরথর করে কেঁপে গেল ঠান্ডা লেগে। শুভদা বুঝতে পেরেই বলল, জোরে হাঁট, সাবধান কিন্তু, পাথর অনেক পিছল, থামবি না কেউ, হাঁট। তার পরের পথটা ছিল বর্ণনার অতীত। আমরা উপরে উঠছিলাম, কখনো আবার নেমে আবার উঠছিলাম। গোল গোল পাথর ফেলে ফেলে কেউ যেন আমাদের জন্য সিঁড়ি বানিয়ে দিয়ে গেছে। তার মাঝখান থেকে ওপরে উঠেছে অনেক বড় বড় গাছ। এটা ঠিক জঙ্গল ছিল না, কিন্তু যেন মনে হচ্ছিল বিশাল গাছগুলো নিজেদের শক্ত গুড়ি দিয়ে ধরে রেখেছে ওই পাথরগুলোকে, যেন ওরা একে অপরের পাশে আছে বলে একে অন্যের পরিপূরক হিসেবে দুজনে দুজনকে দিচ্ছে বাঁচার যোগান। রিতম আমার পাশে এসে দাঁড়ালো। আমিও দাঁড়িয়ে গেছি। হাঁপাচ্ছিল সবাই। কেউ কেউ রুকস্যাক কাঁধ থেকে নামিয়ে বসে গেছিল। বৃষ্টি খুব বেশি গায়ে লাগছে না উপরের গাছগুলোর জন্য, কিন্তু ঠান্ডা প্রচন্ড এখন। চারিদিক কিরকম কুয়াশার জন্য ঢাকা। আমি আমার পিছনের পাথরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। রিতমও আমার পাশেই দাঁড়ালো।
কেউ কোনো কথা বলছে না। পাশেই বৃষ্টির তীক্ষ্ণ শব্দ শুনছিলাম। সেই নিস্তব্ধ প্রকৃতির বুকে এক ছন্দ, এক তালে পড়া বৃষ্টির শব্দ। আমি চুপ করে যাচ্ছি। যে মেয়ে 1 মিনিট না বকে থাকে না, সে ভাষা হারিয়ে ফেলছে এখানে এসে। রিতম আমি পাশাপাশি দাঁড়িয়েছিলাম। আমার কাঁধ স্পর্শ করছিল ওর বুকে। আমার মনে হচ্ছিল আমি এ জগতে নেই, আমাদের চারপাশে কেউ নেই, শুধু আমি আর সেই অপরূপ প্রকৃতি। ও বুঝতে পেরে আমার আরেকটু কাছে সরে এলো। সবাই ব্যাগ রেখে তাকিয়েছিল পাশের খাদের দিকে। বৃষ্টি তখন অঝোর ধারায় ঝরছে। অনেকক্ষণ বসা হলো, ওঠ, এতক্ষণ দাঁড়ানো যাবে না, আজ অনেক হাঁটা। এখন যতক্ষণ না লাঞ্চ হবে কেউ থামবি না। খুব কষ্ট না হলে বসবি না। আবহাওয়া অনেক খারাপ হচ্ছে, এরপর বিপজ্জনক চড়াই আছে। আজকে যত দূর আলো বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি চল। শুভদা আমার দিকে তাকিয়ে বলল। আমি সরে এসে ব্যাগ কাঁধে নিলাম। যেন মনে হলো নিজের সব থেকে শান্তির থেকে সরে দাঁড়ালাম। তারপর শুরু হলো বিরামহীন পথ চলা। কখনো অনেক উঁচুতে উঠছি, আবার নিচে নেমে আবার চড়াই। পা ছিঁড়ে পড়ছে যন্ত্রণাতে। পায়ের বুটটা যেন কত ভারী। কিন্তু ওই যে থামা চলবে না। মিতা, এবার ট্রেক করতে এসে তোকে নিয়ে গর্ব হচ্ছে জানিস। আমি হাসলাম। এত খুশি লাগে যখন শুভদা প্রশংসা করে। তোর রিতমকে ভালো লাগে? হঠাৎ প্রশ্ন করলো দাদা। আমি চমকে একবার পিছন ফিরে রিতমকে দেখে শুভদাদাকে দেখলাম। খারাপ ভাবিস না, দেখছিলাম তোরা দুজনই ট্রেকের শুরু থেকে একটু অন্যভাবে ব্যবহার করছিস। আমি চুপ করে হাঁটছিলাম অনেকক্ষণ। সামনের দিকে একটা খুপড়ি ঘরের মতো দেখতে পাচ্ছি, ওখানেই সম্ভবত লাঞ্চ হবে। আমার বিএফ আছে দাদা, আমি ওদিকে যেতে যেতে বললাম। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না মিতা। আর আমি যে মিতাকে চিনি, সে সত্যিই বলতে কখনো ভয় পায় না। শুভদা দাঁড়িয়ে পড়েছে। ওরা অনেকটা পিছনে। আমরা পৌঁছে গেছি এই চালা ঘরের কাছে। ঘরের মধ্যে কিছু কাঠ পুড়ছে, কিছু জ্বলছে, যেন কিছুক্ষণ আগেই এখান থেকে কেউ চলে গেছে। আমি জানি না দাদা, সত্যি জানি না, কিন্তু আমি থেমে তাকালাম রিতমের দিকে। ওরা এগিয়ে এসেছে অনেকটা। আমাকে দেখে হাসার চেষ্টা করলো। কি পবিত্র ওই হাসিটা। স্ত্রীকে এবার আসার পর থেকে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। অনেক চেষ্টা করেছি শুভদা নিজেকে আটকাতে, পারছি না। ও এত ভালো, এত সুন্দর, মিষ্টি, আমি কি বলবো দাদা, আমি পারছি না। শুভদা হাত ধরে নিয়ে ঘরে ঢুকলো। বাইরে খুব ঠান্ডা, চৌহান এলেই খেয়ে নিস, যত তাড়াতাড়ি পারিস। এর পরের রাস্তা কিন্তু খুব খারাপ। আর ছেলেটা ভালো, আমি যতটুকু জানি বুঝি তোকে পছন্দ করে। মিতা, যদি ওকে পছন্দ করবি না ভাবিস, আমার অনুরোধ ওকে বলে দে। ও অলরেডি অনেক কষ্ট পেয়েছে এইটুকু বয়সে। ওর ভালোবাসা নিয়ে প্লিজ খেলা করিস না, ও আর নিতে পারে না রে। রিতম হাসি মুখে এগিয়ে আসছে। গৌরব, অনিমেষদা, সুমন, প্রো সাথে গল্প করতে করতে। ওদের পিছনে কুয়াশার ধূসর হয়ে যাচ্ছে আমাদের ফেলে আসা পথ। যেন জীবনের অতীত মিলিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। চৌহান ঘরে ঢুকেই আগুনের সামনে বসে গেছিল, পিঠের ব্যাগ থেকে খাবারগুলো বের করার জন্য। राजेंद्र दी शायद पोर्टर वालों के साथ अभी निकले हैं, आग अभी जल रहा है। ও বলতে বলতে খাবার বের করছিল। আমাদের কুক আর পোর্টার ভাইরা আমাদের বেশ কিছুক্ষণ আগে আগে হাঁটছিল। ওদের সাথে পুরো রাস্তা আমাদের দেখা হয়নি একবারও। ওরা আগে ক্যাম্পে পৌঁছে রাত্রের জন্য খাবার বানাবে, ক্যাম্প খাটাবে। এই ঘরটার আগুন সম্ভবত ওরাই জ্বালিয়ে গা গরম করছিল। গৌরব, সুমন, প্রো আর রিতম এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে। ওরা প্রত্যেকে হাতে হাত ঘষছে ঠান্ডার জন্য। গৌরব কিছুক্ষণ লাফানোর চেষ্টা করলো গা গরম করতে। ঠান্ডা প্রচন্ড বেড়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছিলাম না আর কোনো জামা পরবো কিনা, কারণ অনেক হাঁটা এখনো। যদি ঘামি তখন তো আরো কষ্ট। আমি বাইরে এসে দাঁড়ালাম পরবর্তী অংশকে অনুধাবন করতে।
আমার শরীর এবার ছিঁড়ে পড়ছিল যন্ত্রণাতে। পায়ের ব্যথার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পেটে ব্যথা। আমি বাইরে বেরিয়ে সামনের রাস্তার দিকে তাকালাম। সামনেই একটা ছোট নদী বইছে। এটাই চায়ের দোকানের সামনে অনেকটা চওড়া হয়ে গেছে, কিন্তু এখানে খুব বেশি জল নেই। ছোট ছোট পাথর নুড়িতে জল প্রায় বোঝাই যাচ্ছে না। হেঁটেই পেরোনো যাবে নদীটা, তারপর পাথর জমির ভিজে ভিজে রাস্তা, কিন্তু তারপরে শুরু হয়েছে বরফের রাজত্ব। পুরো বিশাল একটা ঢাল আমার কিছুটা সামনে থেকে উঠেই অন্য পাহাড়ের পিছনে লুকিয়ে গেছে। আমার শরীর শিরশির করছিল অজানা ভয়েতে। এত বরফ বড় অস্বাভাবিক, বিশেষ করে এত আগেই পাওয়া বরফ। যদি এখানেই এত বরফ, তবে ওপরে কি করব কল্পনা করেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। চৌহান খাবার বের করতে করতে চুপচুপ করে একটা শব্দ করছিল। বড়ি গলতি কর दी आप लोगों को क्रैम्पन गटर हम उन लोगों के साथ भेजी थी, सोचा ही नहीं था इतना बर्फ होगा। अब तो प्रॉब्लम होगा, वो सारे निकल गए बहुत दूर। এখানে বলে দি ক্র্যাম্পন আর গাটার কি। ক্র্যাম্পন লোহার কাঁটা দেওয়া একটা জালের মতো, বুটের নিচে পড়ার জন্য। এরপর যত উপরে উঠবো বরফ বাড়বে। কিছু ক্ষেত্রে অনেকটা ঝুঁকে পাহাড় চড়তে হবে, সেখানে বুট দিয়ে শক্ত করে লাথি মারলে ওই ক্র্যাম্পন বরফে আটকে যায়। তাই প্রায় হেলে হেলেও পাহাড় চড়া যায়। আর গাটার হলো অনেকটা মোজার মতো, কিন্তু হাঁটু অবধি, বেশ পুরু কাপড়ের। বরফ যখন অনেক বেশি হয়, কখনো কখনো পা হাঁটু অবধি বরফে ডুবিয়ে হাঁটতে হয়। তখন ঘন্টার পর ঘন্টা ওই বরফের মধ্যে থেকে হাঁটার জন্য পায়ে কোনো সার থাকে না, তাই পাকে কিছুটা প্রোটেক্ট করার জন্য ওটা পরা হয়। কারণ যখন ঠান্ডায় পা জমে যেতে থাকে, ওতে সার থাকে না, সেই পা টেনে টেনে হাঁটা বড় কষ্টের। চৌহান হাতে হাতে খাবার দিচ্ছিল, শুধু দুটো মোটা মোটা পরোটা। খিদে পেয়েছে অনেকটা, হাতে পেতেই গোগ্রাসে গিলছিলাম সবাই। এগুলো রাজেন্দ্রজিকে জাকা থেকে আনা করে ফয়েলের মধ্যে প্যাক করে দিয়েছিল চৌহানের সাথে। শুধু শুধু শক্ত শক্ত পরোটাগুলো চিবানো যে কি কষ্টের সে বলে বোঝানো মুশকিল, কিন্তু আর কিছু করার নেই। জল বেশি খরচ করা যাবে না, এখনো অনেকটা হাঁটা। আর সামনের নদীতে এত কম জল যে বোতলও ডুববে না, তাই যা আছে ওটা দিয়ে চালাতে হবে। আমি তাড়াহুড়ো করে খেয়েই ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম। বরফে চলার একটা ভালো দিক হলো, তুষার ঝড় শুরু না হলে আগের জনদের পায়ের ছাপ দেখেই স্পষ্ট হাঁটা যায় সঠিক দিকে। যদিও এটা কখনোই উচিত না গাইডের আগেই হাঁটা, কিন্তু আমার পরিস্থিতি অন্য ছিল। আমাকে যতটা সম্ভব তাড়াতাড়ি হাঁটতে হতো। মোটে 12টা বাজে, এখনই আকাশ অন্ধকার করে এসেছে। আমাকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে আমি যেন না থেমে হাঁটি, বাকিরা বিশেষ করে চৌহান ধরে নেবে আমাকে। আমি নদীটা পেরিয়েই বেশ জোরে হাঁটছিলাম। এই অংশটা অনেক সুন্দর, কিন্তু বড়ই রুক্ষ। চারিদিকে পাহাড়ের আকাশচুম্বী শিখর ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়গুলো হাতের কাছেই, যেন হাত বাড়ালেই এই বরফের আস্তরণ ছুঁতে পারবো যেন। রুক্ষ পাথরের শরীর বরফের চাদর পরে নেমে এসেছে আমার পাশেই। এতক্ষণ আমরা পিছনের যে পাহাড়ে হাঁটছিলাম সেটা এত রুক্ষ ছিল না। স্পষ্ট বুঝছিলাম এবার শুরু হলো পাহাড়ের প্রকৃত রাজত্ব। মিতা, 1 মিনিট দাঁড়াও। রিতম দৌড়ে আসছে আমার পিছন থেকে। আমি থমকে দাঁড়ালাম। আস্তে, দৌড়িও না, পড়লে বিপদ। আমার কথা যতক্ষণে শেষ হলো ও ততক্ষণে আমার সামনে এসে গেছে। ওর নিঃশ্বাস বেশ দ্রুত পড়ছিল, তার জন্য আমার উপর থেকেই স্পষ্ট হচ্ছিল ওর বুকে থাকা পেশিগুলো। শুভদা বলল, দুজনে একসাথে হাঁটতে। আমার এর আগে বরফ ট্রেক করার কোনো অভিজ্ঞতা নেই, তাই যেন তোমার সাথে হাঁটি। বলেই ও হাসছিল। আমি মনে মনে কল্পনা করলাম শুভদা কি ভাবছে এখন। শুভদা ওকে ইচ্ছে করেই পাঠিয়েছে, এটা তো বুঝতে পারছি, যাতে আমি আরো একটু বেশি সময় কাটাতে পারি একসাথে, কিন্তু কারণটা ঠিক ধরতে পারছি না।
দাদা কি সত্যিই চায় আমি আকাশের সাথে সম্পর্ক ভেঙে দিই? কারণ আমি জানি ওরা আজকে একটু আগে আকাশের বলা কথাগুলো শুনে খুব রেগে গেছে। আকাশের কথাগুলো আমি কাউকে বলিনি আজ অব্দি, কিন্তু ওই সময়ে হঠাৎ করে এতটা অভিমান হয়ে গেছিল, বলে ফেলেছিলাম মুখের ওপর। রিতম এগিয়ে এসে আমার কাঁধে হাত দিয়েছে। মিতা, মিতা কি ভাবছো? এই তোমার শরীর ঠিক আছে তো? কষ্ট হচ্ছে? রিতম আমাকে ঝাঁকাচ্ছিল। রিতম, তুমি কি চাও আমি হার্ট অ্যাটাক করি? আমি ওর ঝাঁকুনির মধ্যেই কোনো রকমে বললাম। ও অবাক হয়ে সঙ্গে সঙ্গেই আমাকে ছেড়ে দাঁড়ালো। ওর মুখে প্রশ্নচিহ্ন দেখে আমি উত্তর দিলাম, দেখো, ট্রেনে দেখা থেকে তোমার উপরে ক্রাশ খেয়েছি, এখন যদি এরকম করে বারবার স্পর্শ করো, আকাশের কি হবে ভাবছো একবার? ওর মুখটা বাংলার 5-এর মতো হতে হতে থমকে গেল। হঠাৎ ওর মুখে একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। ও এগিয়ে এলো আরো একটু কাছে, তারপর বলল, তাহলে তো আরো বেশি করে স্পর্শ করতে হবে দেখছি। কতটা স্পর্শ করলে তুমি আকাশকে ভুলে যাবে মিতা? ও এগিয়ে এসেছে আমার অনেকটা কাছে। আমার চোখ দুটো আবার কথা বলে উঠছিল, সেগুলো হাসছিল যেন। ওর নিঃশ্বাস পড়ছিল আমার মুখের ওপর। আমি যেন অনুভব করছিলাম ওর হৃৎপিণ্ডের গতি। আমি জানি না রোদের তাপে কিভাবে বরফগুলো গলে গলে পড়ে, কিন্তু আমি যেন গলে যাচ্ছিলাম তার থেকেও দ্রুত। আমি বুঝতে পারি না কি করে, কিন্তু শুধু ওর উপস্থিতি আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আমার ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরতে, চুম্বন করতে। আমি অদ্ভুত আবেশে আমার মুখটা নামিয়ে নিচ্ছিলাম, ওর কাছে মুখটা নিয়ে যাচ্ছিলাম। বাইরের প্রচন্ড ঠান্ডা যেন সহ্য হয়ে যাচ্ছিল। আমি যেন এক স্বপ্নের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, ভেসে যাচ্ছিলাম কোনো মেঘের ওপর ভেসে। ওর মুখটা আমার অনেকটা সামনে। আমি ভুলে যাচ্ছিলাম লোকজন বহু দূর থেকে আমাদের দেখতে পাবে এই খোলা প্রান্তরে। আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, যতক্ষণ না ও থমকে গেল আর পর মুহূর্তে ও মুখ সরিয়ে নিল। আমি এগোলাম, মিতা, দেখো যদি আর কিছুক্ষণ দাঁড়াতে পারো। ও হাসি চাপতে চাপতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটু এগিয়ে গিয়েই ঘুরে দাঁড়ালো। আমাদের মধ্যে ঘটা অনুভূতিগুলো আমাদেরই থাক মিতা, শুধুই আমাদের। আমি বাস্তবে ফিরে এলাম যেন ওর কথা শুনে। আর এখানে দর্শক অনেক বেশি বলেই ও পিছনে দূরে দেখা যাওয়া শুভদা আর বাকিদের কুড়ে ঘর নির্দেশ করলো। ওরা এখনো ওখানেই আছে আর বড় স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আমাদের। ছেলেটা কি চায়? যখন আমি চাই ও আমাকে সরিয়ে দেয়। আমি চাই ভাবতেই চমকে উঠলাম। আমি ওকে এত কখন থেকে চাইছি। প্রকৃতি রুক্ষ হতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আমরাও। অনুভূতিগুলো আর সমাজের নিয়মের গণ্ডির জন্য চাপা থাকছে না, ওগুলো বেরিয়ে আসছে সামনে। বহুদিন ধরে ঘুমিয়ে থাকা কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ওগুলো বাধাহীনভাবে বেরিয়ে আসছে। মানুষের আদিম প্রবৃত্তির মতো বাইরে চলে আসছে ওগুলো, সমাজের কঠোর অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। নদীটার পাশেই পাহাড়ের শুরুতে ইন্ডিয়ান হাইকসের ক্যাম্পগুলো আছে। ওদের কিছু ট্রেকার বাইরে বেরিয়ে হাত নাড়লো আমাদের। আমরাও উত্তর দিলাম হাত নেড়ে। ওরা আজকে এখানে ক্যাম্প করে কালকে ওপরে উঠবে। আমরা আজই লোয়ার ওয়াটারফল অবধি উঠে যাব, ওখানেই আমাদের ক্যাম্প। কয়েক পা হেঁটে বরফের রাজত্বে পা দেওয়ার আগেই আমি আর রিতম দাঁড়িয়ে গেলাম বিস্ময়ে। এ কি দেখছি? এ কি আদৌ পৃথিবীর কোনো অংশ, নাকি আমরা স্বর্গতে দাঁড়িয়ে আছি? সামনের দৃশ্য বর্ণনা করার ক্ষমতা ভগবান আমাকে দেননি, তবে নিজের ক্ষমতার মধ্যে যদি চেষ্টা করি তবে এরূপের বিন্দুমাত্র বর্ণনা করতে পারবো না সম্ভবত। আমাদের সামনের অংশটা অনেকটা ইউ আকৃতির। দুপাশের পাহাড়ের মাঝখান থেকে একটা দোলনা ঝুলিয়ে দিয়েছে কেউ। সেই দোলনার মাঝের গভীর অংশে বরফ জমে আছে। দুপাশের অংশে ছোট বড় পাথর পড়ে আছে,
খুব দূরে দূরে বরফের আস্তরণের থেকে মুখ বের করছে সবুজ ঘাসের দলরা। তারা যেন মুখ উঁচিয়ে একবার চেষ্টা করছে সূর্যের ঝিমিয়ে পড়া আলোতে নিজের শালক সংশ্লেষের প্রস্তুতি নিতে। আমি মনে মনে প্রণাম করলাম এই রূপ দেখে, প্রথমবার সেই দোলনার বরফে পা দেওয়ার আগে। পায়ের বুটের ওপর থেকে অনুভব করলাম তলার কিচকিচ করে ওঠা ঝুরঝুরে বরফগুলো। আমি রিতমের দিকে হাত বাড়িয়ে দিলাম। ও এতক্ষণ ইতস্তত করছিল প্রথমে বরফে পা দিতে। এটাই স্বাভাবিক, কারণ চারিদিক যতই সুন্দর হোক একই সঙ্গে সে বড়ই ভীতিদায়ক। সেই বিশাল দোলনার গা বেয়ে চড়তে হবে চড়াই। সেই বিশাল দোলনার মধ্যে দূর দূরান্ত অবধি কোনো জনপ্রাণী নেই, কোনো শব্দ নেই, শুধু আছে পাহাড় আর ভিতর অবধি নাড়া দেওয়া তার অকল্পনীয় সৌন্দর্য। ও হেসে আমার হাতটা ধরে নিল। ও প্রথম বরফে পা রেখেই দাঁড়িয়ে গেল। আমি বুঝলাম ও অনুভব করলো প্রথম এতটা বরফে চলার অনুভূতি। এতক্ষণ বরফগুলো অনেক কম ছিল, আমাদের পায়ের জুতোর সোলও ছাড়িয়ে উঠছিল না, কিন্তু এখানে বরফ বেশ গভীর, আমাদের গোড়ালি অবধি ডুবে যাচ্ছিল অনায়াসে। ঠান্ডা এখানে প্রচন্ড, কিন্তু শিরশিরে বাতাসটা আর নেই, যেন ওর মৃদু চলার গতিও শান্তি ভাঙিয়ে দেবে প্রকৃতির। রিতম আমার হাতের তালু স্পর্শ করেছিল এতক্ষণ। এবার ও হাতটা কোনই অবধি স্পর্শ করে টেনে নিল অনেকটা পাশে। আমি নিঃশব্দে হেসে উঠলাম। দুজনেই হাঁটছিলাম নিঃশব্দে। আমার ওয়ার্মারের ওপর দিয়ে স্পষ্ট পাচ্ছিলাম ওর ওয়ার্মার পরা হাতের। আমার শরীর উত্তপ্ত হয়ে উঠছিল একা একাই। আমরা হাঁটছিলাম সেই বরফের দোলনা দিয়ে, কখনো বরফ ছেড়ে পাশের মাটি আর পাথরের রাস্তা দিয়ে। যত যাচ্ছি তত যেন আরো বিস্তৃত হচ্ছে প্রান্তর। আরো আরো সীমাহীন এক পথ চলার মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। আমি ভুলে গেছি কথা বলতে, ও ভুলে গেছে কথা শুনতে। দুজনে শুধু একে অপরের উষ্ণতা গায়ে মেখে তলিয়ে যাচ্ছে প্রকৃতির সৃষ্টি করা বিশাল শূন্য গহ্বরে। সে অনুভূতি অবর্ণনীয়, মানে মান, অভিমান, রাগ, দুঃখ, খুশি, সব সব পার্থিব অনুভূতিকে যদি সরিয়ে রাখি পাশে, তবে যে এক অকল্পনীয় শূন্যের অনুভূতি হয় তার খোঁজ পাচ্ছিলাম যেন। আমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, আর হাতে সঙ্গে সঙ্গে টান পড়তে ও নিজেও। ও জিজ্ঞাসু চোখে ঘুরে দাঁড়াতেই আমি চোখের ইশারাতে দেখলাম আমার পায়ের ফিতেগুলো কখন যে টান পড়ে খুলে গেছে সেগুলো। ও হাসলো, কিন্তু নিঃশব্দে। সেই অপার্থিব অনুভূতিকে ভাঙিয়ে দিতে চাইল না সম্ভবত। ও আমার হাত ধরে টেনে নিয়ে বসালো সামনের পাথরের ওপর, নিজে ঝুঁকে বসলো আমার জুটির সামনে। আমি ওকে বাধা দিতে গেলাম, কিন্তু ও মুখে হাত দেখিয়ে চুপ করতে বলল। ও আমার পায়ের জুতো বেঁধে দিচ্ছিল, আর আমি মনে মনে ভাবছিলাম গড়িয়াহাট বাজারে আকাশের সাথে ঘোরার কথাগুলো। আমার বিরক্ত লাগে মিতা, মেয়েদের মতো সব দোকানে কানের দুল দেখতে, তোমার পিছন পিছন যেতে। কতবার বলেছি আমার সঙ্গে থাকলে এইসব প্ল্যান করো না। অদ্ভুত তুমি, এত বাচ্চা না, কিছুই বোঝো না। এক কথা এতবার বললেও না। আমি হাত থেকে কানের দুলটা নামিয়ে বেরিয়ে এসেছিলাম ওর হাত ধরে। কতটা ওর জন্য জানি না, তবে অনেকটাই দোকানদারের চোখে লুকোনো হাসির থেকে নিজেকে আড়াল করতে। অনেক দূরে শুভদা আর বাকিদের দেখতে পাচ্ছি, ওরা হাত নেড়ে এগিয়ে যেতে বলছে। এখন দুপুর 2টো বাজে, অথচ আকাশ দেখে মনে হচ্ছে সন্ধে 5টা বেজে গেছে যেন। ও উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি হাতে হাত দিতেই টেনে তুলল। বৃষ্টি পড়ছে আবার টিপটিপ করে। পঞ্চুটা বের করে গায়ে দিলাম আবার। এবার আর যেন পারছি না হাঁটতে। পা ছিঁড়ে পড়ছে, জমে যাচ্ছে শরীর, পেটের ব্যথা কমে গেছে অনেকটা, সম্ভবত ঠান্ডার জন্য। যেখানে বসেছিলাম তার সামনে একটা ছোট নদী, মাঝের দিকে বেশ চওড়া হলেও ধারের দিকে শুধু নুড়ি দিয়ে ঢাকা। আমি আর নদীটা পাশে দিয়ে সোজা হাঁটছিলাম। রাজেন্দ্রদের পায়ের ছাপ এখনো স্পষ্ট।
সেটা অনুসরণ করেই আমরা এসে দাঁড়ালাম আর এক বাধাহীন সৌন্দর্য চিত্রের সামনে। এতক্ষণ আমরা সোজাসুজি হাঁটছিলাম নদীর পাশ দিয়ে। এবার পায়ের ছাপ লক্ষ্য করে দেখলাম সেগুলো নদী পেরিয়ে পাহাড়ের ঢাল ধরে উঠেছে ডান দিকের বিশাল পাহাড়ের দিকে। আমি শক্ত করে রিতমের হাত ধরলাম, ও ধরল আমার। আমার ভয় লাগছিল। বরফের মালভূমির সীমানার ধারেই দাঁড়িয়ে আমরা। ও আমার হাতটা একটু চাপ দিয়েই এগিয়ে গেল সামনে। ওর মৃদু টানে আমিও এগিয়ে গেলাম। বরফের মালভূমির ওপর দিয়ে আমরা হাঁটছিলাম। অনেকটা টেবিলের মতো এটা। দুপাশে ঢাল নেমে গেছে বহু দূর অব্দি। এখানে বরফ বড় পরিষ্কার, আগের মতো নোংরা না। এখানে পায়ের ছাপ পড়ে না মানুষের, তাই এত পরিষ্কার চারিদিক। আমরা আবার সেই কল্পিত জগতে ঢুকে যাচ্ছিলাম। ঘন্টার পর ঘন্টা হাঁটছিলাম, যেন আমি আর ও ছাড়া আর কেউ নেই, কেউ নেই সেই জগতের মধ্যে। যেন আমরা অনন্তকাল এভাবেই হেঁটে যাচ্ছি, আরো হেঁটে যাব, যতদিন না জগৎ আবার ধ্বংস হয়। সে অনুভূতি অবর্ণনীয়, কোনো অনুভূতির খাতার মধ্যে ফেলতে পারবো না। আমি চাইছিলাম ও এভাবেই জড়িয়ে ধরে থাক আমাকে এই মুহূর্তে, প্রতি মুহূর্তে, যতক্ষণ না আমাদের নশ্বর দেহ মিশে যায় এই পাহাড়ের রাজ্যে, যেখানে কোনো অযাচিত লোকের আনাগোনা নেই, নেই কোনো সমাজের চোখ রাগানি। আছে এক অপার শান্তি আর নির্জনে ওর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করার প্রাপ্তি। আমি টলে টলে হাঁটছিলাম, শরীরটা যেন টানতে পারছিলাম না আর। এতক্ষণ বরফে হেঁটে পায়ের কোনো সার নেই। কি প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে যে পাগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছি সেটা কাউকে বোঝানো সম্ভব না। বরফের বিশাল প্রান্তরের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে আমি সামনে ওটা দেখতে পেলাম। একটু ঢালু হওয়ার জন্য পুরোটা দেখা না গেলেও শুভ্র বরফের মাঝে লাল তাঁবুটা দেখতে পেলাম। ক্যাম্প, আমাদের ক্যাম্প! সামনের লাল রঙের তাঁবুটা দেখতে পেতেই আমি রিতমের হাত ছাড়িয়ে বরফের ওপর থেকে ছুটে গেলাম। ব্যাগটা কাঁধ থেকে ওই বরফের ওপর নামিয়েই আমি জুতো পরা পাটা বাইরে রেখে টেন্টে ঢুকে কিছুটা বরফে আর বাকি দেহটা টেন্টে রেখে শুয়ে পড়লাম, চারপাশে হাত পা ছড়িয়ে। বরং আরো ভালো করে বললে পড়ে গেলাম। আলাদা করে শোয়ার মতো ক্ষমতা ছিল না আমার। পাটা বাইরে রাখতে বাধ্য হলাম, কারণ বুট পরে ঢুকে যেতে পারবো না টেন্টে, আর ক্ষমতা ছিল না বসে বুট খোলার। শেষ টেবিলের মতো মালভূমিটা দিয়ে ঘন্টার পর ঘন্টা এসে আমরা দুজন দাঁড়িয়েছিলাম একটা পাহাড়ের ঢালের সামনে। আমি কাঁপছিলাম, অনেকটা ঠান্ডা, আর কিন্তু তার থেকেও বেশি ভয় নিয়ে। বরফ এখানে অনেক গভীর, গোড়ালি ছাড়িয়ে পা মাঝে মাঝেই ঢুকে যাচ্ছিল পায়ের ডিমের মাঝ বরাবর। পায়ে সার ছিল না একেবারে। আমরা পিছনে তাকালাম। ওরা অনেকটা এগিয়ে এসেছে, কিন্তু এখনো আমাদের কাছ অব্দি পৌঁছতে অনেক দেরি। পাথরের পর পাথর উঠে গেছে সুউচ্চ পাহাড়ের গায়ে। ঘাড় উঁচু করেও তার পুরোটা আমি দেখতে পারছিলাম না। আর আমাদের সুউচ্চ পাহাড়টা চড়ার সব থেকে বিপজ্জনক ব্যাপার হলো পাথরের গায়ের উপর বরফ পড়ে আছে। যখন পাথর ধরে ধরে উঠব, হাত পিছলে যেতে পারে, আর পাথরের গায়ে পিছলে নামলে হাত পা কাটবে। শুধু সেটাই না, উচ্চতার দিকে তাকিয়ে আমি ঢোক গেলাম। এত উঁচু থেকে পড়লে বাঁচবো তো? তারপর ওর দিকে একবার তাকিয়ে হেসে উঠতে শুরু করলাম। পিছনে পিছনে আমাকে দেখে রিতমও। সাদা সাদা বরফের মালভূমিটা যেটা দিয়ে এতক্ষণ হাঁটছিলাম, সেটা ওপর থেকে অনেকটা ত্রিভুজের মতো দেখতে লাগছে। ত্রিভুজের ওপরে যেখানে দুটি বাহু মিশে যায়, সেখানে যদি একজন মানুষ চলার মতো পথ তৈরি করা হতে পারে, সরল রেখার মতো সেই পথটা দিয়েই এতক্ষণ চলছিলাম দুজনে। দুপাশ থেকে ত্রিভুজের বাহুর মতো ঢাল নেমে গেছে বহু দূর অবধি। সমস্ত অংশটা দুধ সাদা বরফে ঢাকা, অপরূপ সে রূপ। সেই ত্রিভুজ শেষ হয়েছে সামনের বিশাল পাহাড় গাত্রে, যেটা দিয়ে ওপরে ওঠার আমরা আপ্রাণ চেষ্টা করেছি,
যেন প্রকৃতি পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে কিংকং এর রাজত্বকে মানব চক্ষুর আড়ালে। কিছুদূর পাহাড় চড়েই পাহাড়ের গায়ে সামনে বেশ একটা মানুষ চলার মতো পাথরের সরু পথ চলে গেছে। রিতম আগে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি এক হাত ওর হাতে দিতেই ও টেনে নিল। পাথরের রাস্তাটা বেশ সরু। বিপদ শুরু হলো এবার। হঠাৎ করে বেশ হাওয়া বইছিল, আকাশ কালো করে এলো। আমি শিরশির করে উঠলাম ভয় পেয়ে, ভবিষ্যৎ কল্পনা করেই। তুষার ঝড় আসছে। আমি কোনো ক্রমেই বললাম, যখন তাড়াতাড়ি চলো। রিতমকে বলেই ওর হাত ধরে টানলাম আমি। ও আরো চেপে ধরলো আমার হাতটা। আমি স্পষ্ট বুঝলাম ওর হাতটা ঘেমে যাচ্ছে আমার হাতে। কাঁধের ব্যাগটা যেন প্রচন্ড ভারী লাগছে এবার। আর শরীর টানছে না, শুধু রিতমের হাতের উষ্ণতার স্পর্শে আমি উষ্ণতা খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। ভালো লাগার উষ্ণ আবেশে রাঙিয়ে নিচ্ছিলাম নিজেকে। তারপরে দেখলাম সেটা সামনেই এই পাহাড়টা শেষ হয়ে গেছে, আর ভীষণ সরু একটা পথ যুক্ত করেছে সামনের পাহাড়টাকে। সেটা বরফ দিয়ে ঢাকা। আর সব থেকে বিপদ, তার বেশ কিছুটা অংশ ব্ল্যাক বরফ। যখন তুষার পড়ে প্রচন্ড ঠান্ডার জন্য, তখন সেটা অনেক ঝুরঝুরে থাকে, অনেকটা বরফ খসা, যেমন বরফ দিয়ে বানানো হয় তার মতো। এই বরফগুলো ততই বিপদ না, কারণ পায়ের জুতোর খাঁজ আটকে যায় বড় সহজেই। কিন্তু সেটাই যখন শক্ত হয়, অনেকটা আমাদের ডিপ ফ্রিজের জমা শক্ত বরফগুলোর মতো, তখনই বিপদ হয়। পা পড়লে ভীষণ পিছলে খাই এই বরফে। আর ওই সরু পথে পিছলে গেলে আমি পাশের ঢাল দিয়ে গড়িয়ে নামবো নিচে। পথটা বেশ সরু, যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে একটা ঢাল নামতে নামতে হঠাৎ করে একটু বেরিয়ে এসেই ঢাল খেয়ে নেমে গেছে নিচে। ওই বেরিয়ে আসা অংশটা দিয়েই আমাদের যেতে হবে। আমি এগোলাম। পায়ের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছি। সাবধানে, রিতম বলল। আমি হাসার চেষ্টা করেও পারলাম না। আইস স্টিক বের করলাম। এগুলো বরফে হাঁটার জন্য। এর নিচের সরু অংশটা বরফে গেঁথে দিলে অনেকটা ভর ওটার ওপর দেওয়া যায়। আমার সব থেকে বিপদ লাগছিল কাঁধের বিশাল ব্যাগটা। ওটা আমার নেওয়ার ভুলে এক পাশের কাঁধের দিকে ঝুঁকে গেছিল। ওটার ভারে আমার দেহটা বারবার ঝুঁকে যাচ্ছিল খাদের দিকে। আমি পাহাড়ের গায়ে অনেকটা ঝুঁকে হাঁটছিলাম, বা বলা ভালো পা ফেলে হাঁটছিলাম, কারণ এক পা করে হাঁটা চলে না। অনেক চেষ্টা করেও পায়ের কাঁপুনি থামাতে পারছিলাম না। রিতমও কোনো কথা বলছিল না, কারণ ও জানে আমি অন্যমনস্ক হলেই বিপদ। ধারের বরফ দিয়ে গড়িয়ে কোথায় নামবো আমিও জানি না। এক পা দুপা করে গুনে গুনে পা ফেলছিলাম। এখানে এত কম অংশ দুটি পা পাশাপাশি ফেলতে পারছিলাম না। এক পা ফেলে সাপের মতো দেহ বাঁকিয়ে পরের পা ফেলছিলাম। 12 নম্বর পাটা ফেলেই দেখলাম আমি অন্য পাহাড়ের পাথরে দাঁড়িয়ে আছি। এই পাথরগুলো ভিজে বরফ গলা জমে। পাশে আরো বরফের ঢাল নেই। অতল স্পর্শী খাদের রাজত্ব। ভিজে পাথরে পা রাখাও বিপজ্জনক। একটু ভুল হলে পা পিছলে অনন্ত। আমি সরে দাঁড়ালাম। রিতমও ভীষণ আস্তে আস্তে পেরিয়ে এলো ওটা। তারপর কিছুক্ষণ পাথরগুলো ধরে ধরে ওপরে উঠতেই এসে দাঁড়ালাম স্বর্গে। সামনের প্রকৃতিকে ঠিক কি করে বর্ণনা দেব জানি না। বিশাল একটা বরফের মাঠের শেষ কোণে আমরা দাঁড়িয়ে, চারিদিক শুধু পাহাড়। তাদের আকাশচুম্বী উচ্চতা ভয় লাগিয়ে দেয় যেন। চারিদিক শুধুই সাদা, আর মাঝে মাঝে তাদের মাঝ থেকে মুখ বের করে নিজেদের অস্তিত্ব রক্ষা করছে পাহাড়ের গঠনকারী পাথরগুলি। হঠাৎ দেখলে যেন মনে হয় কোনো বিশাল স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছি। সুউচ্চ পাহাড়গুলো যেন গ্যালারি, বিশাল মাঠের ওপর অনুষ্ঠিত হওয়া কোনো খেলা দেখতে এসেছে। সামনে একটা বেশ বড় পাথর দেখে দুজনেই এগিয়ে গেলাম একটু বসার জন্য। দুজনেই হাঁপাচ্ছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখনো ক্যাম্প দেখতে পারছি না। আরো কত হাঁটা জানি না, কিন্তু শরীরের কোথাও যে একটুও সার নেই সেটা বড় স্পষ্ট। কিভাবে আর হাঁটবো জানি না। আজ ভোর 6টা থেকে হাঁটছিলাম।
এখন বিকেল 4:15 বাজে। উই ক্যান ডু ইট, আমি বিড়বিড় করলাম। ইয়েস উই উইল। রিতম হাসার চেষ্টা করলো আমার হাত দুটো ওর হাতের মধ্যে দিয়ে। আমি হাসলাম। ও উঠে দাঁড়ালো। লেটস ডু ইট ও বলেই আমার হাতে টান দিল। আমি নিজের ক্লান্ত শরীরটা টেনে উঠলাম। হেসে এগোলাম দুজনেই আটকে যাচ্ছিলাম বারবার। পায়ে কোনো জোর ছিল না, হাঁটছিলাম কম, পা সোজা রেখে ফেলার চেষ্টা করছিলাম বেশি। শুধু ট্রেক প্যান্ট পরে হাঁটছিলাম, কোনো ওয়ার্মার ছিল না বলে পায়ের প্রতিটা পেশি জমে গেছিল যেন। আর একটু থেমো না, চলো। দুজনে বিড়বিড় করছিলাম। তারপর দেখতে পেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত জিনিস, সাদা বরফের ওপর লাল তাঁবু, আমাদের ক্যাম্প। কতক্ষণ ওভাবেই শুয়েছিলাম জানি না। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, অথচ ঘড়িতে মোটে বিকেল 4:30 বাজে। ঠান্ডা প্রচন্ড এখন। চারিদিক ভীষণ রকম গম্ভীর, শুধু গগনচুম্বী পাহাড় ছাড়া আর কিছুই নেই। আমরা এখন 11,680 ফিট উচ্চতায়। চারিদিকে শুধু সাদা বরফ ছাড়া কিছুই নেই। আমি শুয়েছিলাম, ভাবছিলাম, কিন্তু কি ভাবছিলাম জানি না। উঠতে ইচ্ছে করছিল না একেবারে। মাথাটা টেন্টের ম্যাটের ওপর রেখে তাঁবুর ছাদের দিকে উঁচু করা ছিল। আমি পিঠের ওপর শুয়ে দেখছিলাম বেশ ছোট তাঁবুর ছাদটা। তাঁবুর লাল রঙের কাপড়ের ওপর চারপাশের পরিবেশের কালচে হয়ে আসা ছোপ পরে কিরকম কালো কালো লাগছে। তাকিয়েই ছিলাম, যেন আমার চিন্তা শক্তি শেষ হয়ে গেছিল, যেন আমার শরীরের সার ছিল না, যেন আমি বাস্তবে ছিলাম না, যেন অনন্ত সময় ধরে আমি এভাবেই তাকিয়ে আছি ওদিকেই। কিন্তু পায়ের ওপর প্রচন্ড ঠান্ডা স্পর্শে আমার সম্বিত ভেঙে গেল। প্যান্টের নিচের অংশ, যেটা আমি তাঁবুর বাইরে রেখেই কিছুটা বরফের ওপর পা দুটি রেখেছিলাম, সেটা বরফের সংস্পর্শ পেয়ে ভিজে যাচ্ছিল। শরীরের কাঁপুনি বেড়ে যাচ্ছিল প্রচন্ডভাবে, কিন্তু সমস্ত শরীরের প্রচন্ড ব্যথার জন্য উঠে বসতেও পারছিলাম না। আমার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল এতটা উচ্চতার জন্য। শুধু উচ্চতা যদিও একমাত্র কারণ না, চারপাশের প্রচন্ড বরফ আর ঠান্ডা নিঃসন্দেহে আরো একটা বড় কারণ শ্বাসকষ্ট হবার। এখন তাপমাত্রা -7 ডিগ্রি। এত বরফ, এত ঠান্ডা, কিরকম যেন অদ্ভুত, এত আগেই পাওয়া। আমরা স্নো ট্রেক করতে আসিনি, তাই প্রস্তুতিও সেরকম ছিল না। ট্রেকিং আসার সময় রুপিন নিয়ে যত ভিডিও দেখেছিলাম, এই সময় এত বরফ থাকার কথাই না। এই বরফে ঢাকা মাঠ আসলেই সবুজ ঘাসে ঢাকা খুব সুন্দর একটা মাঠের মতো। এখানে একটা ছোট নদী বয়ে যায় সামনের পাহাড় থেকে, ওটাই পরে নিচে গিয়ে রুপিন নদী হয়েছে সেবার পাশে। কিন্তু এখন সবই আশ্চর্য, এত ঠান্ডা, এত বরফ মে মাসে থাকা সম্ভবই না। সামনের বিশাল পাহাড়টা দিয়েই ওপর থেকে ধাপে ধাপে নেমেছে 3টে ঝর্ণা। সব থেকে ওপরের ঝর্ণা হলো আপার ওয়াটারফল, মাঝেরটা মিডল ওয়াটারফল আর একদম নিচেরটা লোয়ার ওয়াটারফল। আমরা সব থেকে নিচের ঝর্ণার কাছেই টেন্টে ছিলাম। কাল উঠবো ওই বিশাল পাহাড় চড়ে আপার ওয়াটারফলের ওপরে। তারপরেই সব থেকে বিপজ্জনক চড়াই, আপার ওয়াটারফল থেকে পাহাড় ধরে রুপিন পাস করে সেদিনই উল্টো দিকে নেমে আসবো। মিতা, একটু সরো। রিতম কথাটা কোনো ক্রমে উচ্চারণ করলো। আমি সরে গেলাম। ও একইভাবে ব্যাগটা পাশে ফেলে আমার পাশে শুয়ে গেল। শুভদা আর বাকিরা এখনো এসে পৌঁছয়নি। দুজনে এসে অন্যের পাশে শুয়েছিলাম। নিঃশ্বাস পাচ্ছিলাম না, কষ্ট হচ্ছিল, কিন্তু কি এক অজানার উষ্ণতাতে শরীর উত্তপ্ত হচ্ছিল। রিতমের দ্রুত পড়া নিঃশ্বাস ছাড়া আর কিছুই শুনতে পারছিলাম না আমি। আমার ইচ্ছে করছিল আমি ঘুরে যাই, ওর বুকে মাথা রেখে শুই, ওর হৃৎপিণ্ডের শব্দে মিশিয়ে নিই নিজের হৃৎপিণ্ডের গতি। সময় থমকে যাক, বাতাস থমকে যাক, ও জড়িয়ে ধরুক আমাকে। আমি ওর শরীরের উষ্ণতার স্পর্শে উত্তপ্ত হয়ে মিশে যাই ওর অস্তিত্বে। আমাদের দুজনকে এভাবে পড়তে দেখে রাজেন্দ্রজি এগিয়ে এলেন।
উনি অনেক আগে পৌঁছে গেছেন আমাদের ক্যাম্প বানিয়ে খাবার রান্নার জন্য। ম্যাডাম, স্যার, তবিয়ত খারাপ লাগ রাহা হ্যায় ক্যা? আমি আর ও কেউই কথা বলার মতো অবস্থাতে ছিলাম না। আমি শুধু মুখের কাছে হাত নিয়ে জলের ইশারা করলাম, তারপর ব্যাগের দিকে নির্দেশ করলাম। উনি বুঝতে পেরেই এগিয়ে এলেন, কিন্তু আমার ব্যাগের দিকে না গিয়ে সামনের বড় টেন্টে ঢুকে গেলেন। কিছুক্ষণের মধ্যে বেরোলেন একটা থার্মোফ্লাস্ক নিয়ে। পি লিজিয়ে ম্যাডাম, গরম পানি হ্যায় বলেই আমাকে আর ওকে ধরে বসিয়ে জলটা দিলেন মুখের কাছে। আমি জলটা খেতে পেরে একটু স্বাভাবিক হলাম যেন। তখনই দেখলাম শুভদা, গৌরব সবাই ঢুকছে ক্যাম্পে। গৌরব, প্রো আর সুমন হলুদ ক্যাম্পে থাকবি, আর আমি আর অনিমেষদা সবুজ ক্যাম্পে। ওটা বেশ ছোট, দুজনের বেশি ধরবে না। আর শুভদা আমার দিকে ঘুরলো। তুই আর রিতম লাল টেন্টে। আমি আর ও দুজনেই অবাক হয়ে তাকালাম ওদের দিকে। ওরা কোনো উত্তর দিচ্ছিল না। গৌরবের চোখে দুষ্টুমি উকি মারছিল, সুমন হাসছিল মিষ্টি করে, প্রো মোবাইল বের করে আমাদের ছবি তোলার চেষ্টা করছিল। মোবাইলের শেষ টাওয়ার ছিল জাকা ওঠার আগে। ফোনটা ছবি তোলা ছাড়া আর বিশেষ কোনো কাজে লাগছে না এখন। ওদের দিকে দেখতে হবে না, আমরা আসার সময় সবাই নিজেরা কথা বলেই রাজি হয়েছি, শুভদা আমাদের দিকে তাকিয়ে বলল। সবাই টেন্টে আসার পর ওরা আমরা ফ্রেশ হয়ে বসেছি সামনের বড় টেন্টে আলোচনা করতে। এটা ডিনার টেন্ট, এটা বেশ বড় টেন্ট। এখানেই রাত্রের দিনের খাবার খাবো। রাজেন্দ্রজি আমরা আসতেই সবাইকে গরম স্যুপ দিয়েছে। এই ঠান্ডার মধ্যে খিদে ভালো লাগছিল না খেতে, যদিও এত ঠান্ডা সঙ্গে সঙ্গে না খেলেই ঠান্ডা হয়ে যাচ্ছে নিমেষে। ওরা হাসছিল, কথা বলছিল। আমাদের মোবাইল জ্বলা আলোতে টেন্টে গায়ের দুলছিল আমাদের ছায়াগুলো। আমরা ভাবছিলাম লুডো খেলবো মোবাইলে, কিন্তু আমি আর রিতম বসেছিলাম কোণের দিকে। অন্ধকার দুবাহু জড়িয়ে আপন করে নিতে চাইছিল আমাদের, আর আমি অনুভব করছিলাম অন্ধকারের মধ্যে রিতমের হাতটা স্পর্শ করে যাচ্ছিল আমার পিঠের ওপর। সেই অবর্ণনীয় অনুভূতির সাগরে ভেসে ভেসে আমরা দুজনেই যেন প্রস্তুত হচ্ছিলাম আগত রাত্রির জন্য। ঘুমটা ভেঙে গেল আমার। বেশ কিছুক্ষণ আমার বুঝে উঠতেই কেটে গেল আমি ঠিক কোথায় আছি। চারিদিকের অন্ধকারের পরত খুব গভীর, যেন যেন একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে আছি আমি। হাত পা নাড়াতে যেতেই খুব বেশি নড়তে পারলাম না, যেন কোনো বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে আমাকে। তখনই মনে পড়ল আমি স্লিপিং ব্যাগের মধ্যে আছি। ধনতেরাস থ্যাচ, বা যাকে সহজ ভাষাতে লেয়ার ওয়াটারফল বলে, তার মধ্যে একটা টেন্টে। স্লিপিং ব্যাগ অনেকটা চেন দেওয়া বস্তার মতো, ভিতরে ঢুকে মাথা অবধি বা ইচ্ছে হলে গলা অবধি আটকে দেওয়া যায়। যখন কোনো ট্রেকে যাওয়া হয়, বিশেষ করে প্রচন্ড ঠান্ডা যেখানে, স্লিপিং ব্যাগ ছাড়া শোয়ার ব্যবস্থা থাকে না, কারণ এগুলো গুটিয়ে অনেকটা ছোট করা যায় বলে বইতে সুবিধা। আমি চেন খুলে মুখটা বের করলাম। প্রচন্ড ঠান্ডায় শরীর জমে গেল মুহূর্তেই। ইচ্ছে করছিল আবার ঢুকে যাই টেন্টে, কিন্তু বাথরুম যাওয়া এই মুহূর্তে ভীষণ দরকার আমার। রিতম আমার একেবারে পাশেই স্লিপিং ব্যাগের মধ্যে শুয়ে আছে, শুধু মুখটা বাইরে রেখে। ওর ভীষণ নিষ্পাপ মুখটা ঘুমন্ত। মাঝে মাঝে বিশ্বাস করতেই অসুবিধে হয় ও 27 বছর বয়সী এক যুবক। এতটাই মিষ্টি আর বাচ্চা বাচ্চা লাগে ওকে। আমি উঠেই জ্যাকেট পরে গ্লাভস পরলাম। মোজা, ওয়ার্মার পরাই ছিল সারা রাত। এবার জুতোটা পরতে হবে, কিন্তু প্রচন্ড ঠান্ডার জন্য হাত পা প্রায় নড়তেই পারছিলাম না। কাল রাতটা ভীষণ খারাপ কেটেছে আমাদের দুজনের। কালকে সন্ধে থেকে মোবাইলের আলোতে আড্ডা চলছিল ডিনার টেন্টে বসে। অনেকক্ষণ কি করব ভাবতে ভাবতেই শুরু হলো গানের লড়াই। কিন্তু সমস্যা হলো দুদল ভাগ নিয়ে। একটা দল হলো শুভদার, একটা দল গৌরবের। অনিমেষদা খুব সুন্দর গান করেন, তাই দুজনেই বললেন অনিমেষদা যেন তাদের টিমে থাকে। আমি তো আগেই হাত তুলে বলেছিলাম শুভদার দলে আমি। তাই যখন গৌরব বলল যে অনিমেষদাকে নিজের টিমে নেবে, আমি উঠে বসলাম। দেখ ভাই, অনিমেষদা আমাদের টিমে আসবে, তুই অন্য কাউকে নে। গৌরবও সঙ্গে সঙ্গে বলল, কেন বে, অনিমেষদা তোদের প্রপার্টি নাকি? তোদেরও প্রপার্টি না, বুঝলি?
আমি প্রায় আঙুল তুলে ওর দিকে দেখিয়ে বললাম। গৌরব ঠোঁটের কোণ দিয়ে হাসলো। রিতমকে বল না, ওকে নে না নিজের টিমে। নেব না তোকে কে বললো? আমি ওর সামনে এগিয়ে ঘাড় তুলে ওর দিকে তাকিয়ে বললাম, তোরা কত বছরের বাচ্চা রে, বস দুটো। এটা গানের লড়াই হচ্ছে, প্রপার্টি দখল হচ্ছে না। শুভদা আমাদের মাঝে কথা বলে উঠল। আমি বসে পড়েই গৌরবের দিকে বুড়ো আঙুল দেখালাম, মাটির দিকে মুখ করে। গৌরব হেসে একই জিনিস করলো। আমারই কপালে জোটে এগুলো। তোদের নিয়ে আসা আর কিন্ডারগার্টেন বাচ্চাদের নিয়ে বেড়াতে আসার কোনো পার্থক্য নেই জানিস? শুভদা নিচু স্বরে বলল, বিয়ে করলাম না কোনো কিছুতে জড়াবো না বলে, কিন্তু কি কপাল, একটা না এতগুলো বাচ্চাকে আমার ঘাড়েই ঝুলিয়ে দিল ভগবান। সুমন উঠে এলো এবার। তোরা কি গানের লড়াই খেলবি না নাকি? যদি না খেলিস বল, আমি শুতে যাচ্ছি। কালকে এমনিও অনেক হাঁটা, আর আজ হেঁটে শরীরে খুব ব্যথা। আমি এতক্ষণ গৌরবের দিকে জিভ ভেঙাচ্ছিলাম। সুমনের কথা শুনে ওর দিকে সোজা তাকালাম বসে বসেই। খেলবো না কখন বললাম? গৌরবই তো ঝামেলা করছে। আমি ওর দিকে আঙুল তুললাম। উফ, তোরা দুজন এরকম ঝামেলা কর, আমি শুতে যাচ্ছি। সুমন বেশ রেগে বেরোতে যেতেই অনিমেষটা বাধা দিল। আমি একটা সহজ সমাধান দিই, আমি দুটো দলের বোনাস প্লেয়ার হয়ে যাই, তাহলে ঝামেলা হবে না। আর তোরা তারপরেও যদি ঝামেলা করিস বাচ্চাদের মতো, তাহলে আমি এইসবে থাকবোই না বলে দিলাম। অনিমেষটা এক কথার মানুষ আমরা সবাই জানি, তাই কেউ এবারে বাধা দিল না। খেলা শুরু হলো। এই তাঁবু অনেকটা বড়, সবজি রঙের। আমাদের শোয়ার তাঁবুগুলোর থেকে একটু দূরে, আর এর দিকে বেশ কিছুটা এগিয়ে এলেই নদীর ধারে কিচেনের তাঁবু। জল নেওয়ার বাসন মাজার সুবিধার জন্য ওগুলো নদীর ধারে করা। দ দিয়ে কর। 1 2। এত তাড়াতাড়ি গুনছিস কেন? দাঁড়া, আমি পারবো। লাগলো যে দোল, ল ল ল দিয়ে শুরু কর। আমাদের সবার চেঁচামেচি বাড়ছিল উত্তেজিত হবার জন্যে। তখনই শুনলাম সেই গম্ভীর শব্দ। আমাদের গলার চিৎকারে থেমে গেল মুহূর্তেই। এই মুহূর্তে সবাই থেমে বাইরে এলাম। আকাশ অন্ধকার, মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে চাঁদটা নিজের মুখ দেখানোর আপ্রাণ চেষ্টা করছে। আমাদের শোয়ার টেন্টের পিছনের পাহাড়টা থেকে বরফের বড় বড় ধস নেমে এসেছে। আজ সম্ভবত সকাল থেকে ধানতেরাস থাচ বা লোয়ার ওয়াটারফলের তুষারপাত হচ্ছিল, তাই পাহাড়ের ওপর বরফের পরতের পর পরত জমে গেছে। কিন্তু অনেকটা বরফ জমার জন্য পাহাড় আর ধরে রাখতে পারছিল না, তাই বেশ কিছুটা বরফের স্রোতের মতো নেমে এসেছে। এটাই পাহাড়ের সব থেকে বড় বিপদ, অভলাঞ্জ বা তুষারপাত। যদিও এই বরফের স্রোত তুষার স্রোতের মতো বিশাল বড় না, কিন্তু সেটা আমাদের ভীতি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। टेंट हटाना पड़ेगा यहाँ से, अवलांच रातों को आएगा तो पूरा टेंट बर्फ के अंदर चला जाएगा। রাজেন্দ্রজি আর চৌহান বেরিয়ে এসেছিল কুকিং টেন্ট থেকে। এবার সামনের পাহাড়ের দিকে তাকিয়ে চৌহান বলে উঠল, টেন্টগুলো খুলে টেনে নিয়ে যাওয়া হলো নদীর কাছে। নদীটা অনেকটাই বরফের মাঠের মাঝ বরাবর বয়ে গেছে পাহাড় থেকে নেমে এসে। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমরা ঘেমে যাচ্ছিলাম, উত্তেজনা, ভয় আর আগত রাত্রির বিপদের কথা চিন্তা করে। শেষ তাঁবুটা সরানোর পর আমি আকাশের দিকে তাকালাম, আর একই সঙ্গে আমি ভাষা হারিয়ে ফেললাম মুগ্ধতার জন্য। আকাশ কেটে গেছে, চাঁদটা এতক্ষণের সুতীব্র চেষ্টাই সফল হয়ে বেরিয়ে এসেছে মেঘের আড়াল থেকে। চাঁদটা হাসছে মন খুলে, নিজেকে অন্ধকার থেকে বের করে আনার খুশিতে হাসছে। সে হাসছে নিজেকে খুঁজে পাওয়ার খুশিতে। চারিদিকের সুউচ্চ পাহাড়ের মাঝে ও জ্বলছে সমহিমায়। ও যেন কোনো সুদূর দেশের রাজকন্যে, রাজার আদরে, রানীমার ভালোবাসাতে বেড়ে ওঠা অতি আদরে সুন্দরী, যাকে অতি সতর্কতা হেতু রাজপ্রাসাদের প্রাচীরের বাইরে আসতে দেওয়া হয়নি। আজ যেন ও অনেক বলে অনুমতি পেয়েছে ওর সোনার খাঁচার জীবন থেকে বাইরে বেরিয়ে জগৎটাকে দেখার। পাহাড়গুলো যেন ওর প্রহরী,
সুতীক্ষ্ণ নজর, শক্তির ঢালের আর বরফ কঠিন জেদের সমারোহে সজ্জিত প্রত্যেক প্রহরী রাজকুমারীর সুরক্ষার জন্য যেন তাকে লুকিয়ে রাখার চেষ্টা করে সাধারণের চোখ থেকে, কিন্তু অপার কৌতূহলে সে যেন তাকিয়ে দেখতে চাইছে বাইরের জগৎকে, ওদের সুকঠিন দেহের প্রাচীরের ফাঁক দিয়ে। ও হেসে ওঠে আমাদের দিকে তাকিয়ে, সেই অমলিন উজ্জ্বল হাসিটা যেন অন্ধকার করে দেয় প্রহরীদের মুখ। চাঁদটা হাসছে, আর সেই হাসির বন্যায় প্লাবিত হচ্ছে চারিদিক। বরফের উপর মমতা ভরা আলোর বিকিরণে মাঠটার বরফগুলো যেন সজীব হয়ে উঠেছে। চাঁদের মায়া ভরা হাসির স্রোতের প্রতিটি বিন্দু যেন সুদূর মহাকাশের শূন্য মাধ্যমে যাত্রা করে, পৌঁছে যাচ্ছিল এখানে। বরফের উপর চাঁদের আলো পড়ে ঠিকরে উঠছিল আলোর বিন্দু, যেন কোনো আনকোরা হীরের ওপর থেকে সরানো হয়েছে আস্তরণ। সেই প্রকৃতির দিকে আমি কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। শরীর জমে যাচ্ছিল ঠান্ডার জন্য। এখন তাপমাত্রা -8 প্রায়। শরীরের মধ্যে শুরু হওয়া কাঁপুনি যেন আমাকে গলিয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমিও একদিন শেষ হয়ে যাব, আমার নশ্বর দেহ মিশে যাবে এমনই এক স্থানে। এমনই কোনো পূর্ণিমার রাতে আমিও বরফের মাঝে থেকে চোখ তুলে তাকাবো চাঁদের দিকে। চিরযুবতী চাঁদ এভাবেই হাসবে আমার দিকে তাকিয়ে। তারপর আমি বড় নিশ্চয়তা নিয়ে চোখ বুঝবো, আর আমার দেহের অনুপরমাণু এভাবেই ছিটকে উঠে যাত্রা করবে মহাশূন্যের উদ্দেশ্যে। মিতা, রিতম ডাকলো আমার পিছনে দাঁড়িয়ে। আমি উত্তর দিলাম না, পিছনে ঘুরলাম না, যেভাবে দাঁড়িয়েছিলাম সেভাবেই দাঁড়িয়ে রইলাম। রাত 8টা বাজে, সবাই শুয়ে গেছে, শোবে না? আমি ঘুরলাম ওর দিকে, মিষ্টি করে হাসলাম। ইচ্ছে করছে না এখান থেকে যেতে, ভালো লাগছে না। ও এগিয়ে এলো, আমারও। ও ভীষণ গাঢ় গলাতে বলল। আমরা এসে দাঁড়িয়েছিলাম একে অপরের অনেকটা কাছে। আমি চোখ তুলে তাকিয়েছিলাম ওর দিকে, ওর চোখটা আটকে গেছিল আমার চোখে। সবাই ঢুকে গেছে নিজেদের ক্যাম্পে। এই প্রচন্ড ঠান্ডাতে বাইরে দাঁড়িয়ে থাকার মতো বোকামি কেউ করবে না সম্ভবত। চারিদিক ভীষণ নিস্তব্ধ। আমি হাসলাম। এখানে দাঁড়িয়ে থাকলে সমস্যা হবে কেউ হঠাৎ তাঁবুর বাইরে এলে, ও ভীষণ ফিসফিস করে বলল। ওর মুখ আমার গালের পাশে, ওর উত্তেজিত নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমার ঘাড়ের পিছনের প্রতিটা লোম যেন খাড়া হয়ে উঠছিল উত্তেজনাতে। আমি ওর বুকের উপর হাত রাখলাম, সঙ্গে সঙ্গে ওর মুখের সমস্ত পেশি শক্ত হয়ে গেল। ও ঢোক গিলল। আমি ওর চোখ থেকে চোখ সরিয়ে নিলাম না। এতটা চাহিদার প্লাবনে কবে আমি ভেসেছিলাম শেষবার আমি নিজেও জানি না, কিংবা সত্যিই কি কোনোদিন ভেসেছিলাম। শেষের 1 বছর আকাশ আর আমার সম্পর্কটা তলানিতে যাচ্ছিল। যখন ও আমাকে আমাদেরই একটা বন্ধুর ফ্ল্যাটে জোর করেছিল, আমি নিজেকে ছাড়িয়ে নিয়েছিলাম ওর থেকে। আমি তখন চিনতে পারছিলাম না ওর দৃষ্টিকে। সিরিয়াসলি মিতা, আকাশ ভীষণ বিরক্তি নিয়ে বলেছিল। আমরা 2 বছর সম্পর্কে আছি, সেই পুরনো দিনের মা কাকিমার মতো করাটা খুব দরকার। এখন তুমি এই ডায়লগ দিও না, বিয়ের আগে কিছু করব না। সেটা না আকাশ, কিন্তু ইচ্ছেটা তো দুজনের দরকার না? আমি এখনো ঠিক প্রস্তুত না। আকাশ এগিয়ে এসে আমার গাল টিপে ধরেছিল। ওর চোখ রাগে জ্বলছিল। নাকি অন্য কাউকে পছন্দ? তোমার তো আবার ছেলের অভাব নেই, এত বন্ধু। আকাশ! আমি চিৎকার করে উঠতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেছিলাম। কি মিতা, কি? ও সরে গেছিল আমার থেকে প্রচন্ড বিরক্তি নিয়ে। ওর একটা হাত আমার মাথার চুলের মধ্যে খেলা করছিল রাগের বহিঃপ্রকাশে অসমর্থ হয়ে। মানে সিরিয়াসলি, আমরা 2 বছর সম্পর্কে থেকে কি করছি? না চুমু খাচ্ছি? আকাশ, আমাদের নিজেদের একটু সময় দেওয়া দরকার। আমার মনে হয় আমি এখান থেকে চলে গেলেই ভালো হবে এই মুহূর্তে। আমি কথা বলেই দরজার দিকে এগিয়েছিলাম। তুমি এত
বাচ্চাদের মতো কেন, ইম্যাচিওর ন্যাকা ন্যাকা করো কেন? এমন করছো যেন সেক্স করলে তুমি অপবিত্র হয়ে যাবে। আকাশ আমার দিকে ঘুরে বলেছিল, সেক্স করতে না বললে যদি আমি অপরিণত হয়ে থাকি তাহলে আমার কিছুই করার নেই। আর একটা কথা আকাশ, প্রশ্নটা এখানে সেক্স না, প্রশ্নটা দুজনের ইচ্ছার। আমি এখনো প্রস্তুত না, আর আমি মনে করি আমার বয়ফ্রেন্ড আর ভবিষ্যৎ স্বামী হিসেবে তোমার উচিত আমার ইচ্ছের মর্যাদা দেওয়া। আকাশ এগিয়ে এসেছিল আমার সামনে, ওর চোখ যেন পুড়িয়ে দিচ্ছিল আমাকে, কিন্তু আমি চোখ নামালাম না। নিজের সবটুকু জোর দিয়ে তাকিয়েছিলাম ওর দিকে। ওর দাঁত চিপে কথা বলল, সেটা করবে কেন? আর একজনের সাথে কি অতটা মজা পাবে? তোমার তো ছেলে বন্ধু কম নেই। ও কথা শেষ করার আগেই আমি থাপ্পড় মেরেছিলাম। রাগে, দুঃখে, অপমানে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল। আমি দাঁতে দাঁত চিপে ওর দিকে আঙুল তুলে বলেছিলাম, আমার ঘেন্না করছে তোমাকে নিজের বয়ফ্রেন্ড বলতে। বলেই পিছন ঘুরে দরজা খুলে দিয়েছিলাম। আকাশ তৃতীয়বার আমাকে স্পর্শ করার আগে আকাশ তখন পিছন থেকে চিৎকার করছিল, হ্যাঁ যাও, তোমার তো ছেলে খুঁজতে আবার সময় লাগে না। মিতা, রিতম আমার দিকে তাকিয়ে ডাকছে। আমি হঠাৎ করে সম্ভবত অতীতের সাগরে ডুব মেরেছিলাম। চলো। আমি আমার গলা অনেক নিচুতে নামিয়ে বললাম। ওর হাত ধরে টানলাম নিজের দিকে। ওর চোখের দৃষ্টি সঙ্গে সঙ্গে অনেকটা পরিবর্তন হলো। ও কথা বলল না, নিঃশব্দে এগিয়ে এলো আমার দিকে। তারপর দুজনেই কোনো কথা না বলে হাঁটছিলাম টেন্টের দিকে। লাল রঙের তাঁবুটা চাঁদের সাদা আলোতে যেন কমলা রং ধারণ করেছিল। বাইরের হিমাঙ্কের নিচের তাপমাত্রাও যেন পারছিল না আমাদের মধ্যে জ্বলে ওঠা উষ্ণতার আলোকে নিভিয়ে দিতে। ও একটু ঝুঁকে তাঁবুর টেন্ট খুলে সরে দাঁড়ালো, আমাকে ঢোকার ইশারা করে। আমি তাঁবুর ভিতরে বসে পড়ে পাটা বাইরে রেখে জুতো খুলছিলাম। আমার পাশে বসে ও নিজের জুতো খুলছিল। দুজনে হাসছিলাম দুজনের দিকে। জুতো খুলে তাঁবুর বাইরে জুতো রাখার অংশে রেখে চেন টেনে দিলাম টেন্ট গেটের। তাঁবুটা বেশ ছোট, দুজন মানুষের জন্য তো বেশ কিছুটা ছোট। খুব ভালো করে বসাও যাচ্ছিল না, কারণ মাথার ছাদে মাথা ঠেকে যাচ্ছিল, এত নিচু সেটা। তাঁবুগুলোর চেন খুলে ঢোকার পর একটু অংশ থাকে শোয়ার অংশ থেকে আলাদা করে, ওখানে জুতো রাখতে হয়। নিচের বরফের ক্রমশ ভিজে ভাব আটকানোর জন্য শোয়ার অংশের ওপর বেশ মোটা ম্যাট পাতা থাকে, তার ওপর থাকে আমাদের স্লিপিং ব্যাগগুলো। আমার আর রুকস্যাক রাখা ছিল কোণের দিকে। রিতম আস্তে করে সরিয়ে দিল আমাদের ব্যাগ আর স্লিপিং ব্যাগগুলোকে। আমি আর এক মুহূর্ত তাকিয়েছিলাম একে অন্যের দিকে। আমাদের চোখে ভেসে আসা কামনার আগুন একে অন্যের স্পর্শে পুড়ে যেতে চাইছিল, মিলে যেতে চাইছিল একে অন্যের সাথে। রিতম আমাকে টেনে নিল কাছে। আমার নিঃশ্বাসের শব্দ আমি নিজে শুনতে পারছিলাম। ওর গরম শ্বাস আমার মুখের ওপর স্পর্শ বুলিয়ে দিচ্ছিল। আমাদের ঠোঁট মিশে গেল মুহূর্তেই। দুজনেই চাইছিলাম অন্যের উষ্ণতাকে সম্পূর্ণ শুষে নিতে। আমাদের ঠোঁটগুলো শুষে নিচ্ছিল একে অন্যের সজীবতা, যেন বহুদিন বুভুক্ষ থেকেছে তারা। আমার আঙুলগুলো অস্থিরভাবে খেলা করছিল ওর চুলের মধ্যে। ওর হাত শক্ত করে আমার কোমরের কাছে ধরে আমাকে টেনে আনছিল নিজের অনেক কাছে। আমি চুম্বন করতে করতে ওর জ্যাকেট খুলে দিলাম। ও হাতড়ে হাতড়ে আমার। আমরা একে অপরের সম্পূর্ণ দেখতে পাচ্ছিলাম না, শুধু লাল টেন্টের কাপড়ের মধ্যে থেকে আসা চাঁদের আলো স্পর্শ করছিল আমাদের একে অন্যের দেহের বাহ্যিক কাঠামোকে। আমি ওর ওয়ার্মারের ওপর দিয়ে স্পর্শ করে যাচ্ছিলাম ওর শরীরকে। ওর হাত খেলা করে যাচ্ছিল আমার পিঠের ওপর। রিতম জামা খুলতে গেল, কিন্তু আমি বাধা দিলাম। অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। রিতম বেশ কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকালো। তারপর ওর মুখে ভীষণ দুষ্টুমি ভরা হাসি উঠল। মিতা, তুমি কি চাইছো বলবে?
ও হাসছিল। আমি কি চাইবো তোমার ঠান্ডা না লাগুক। ওর নিঃশ্বাস অনেক দ্রুত পড়ছিল, ও হাতের মুঠো শক্ত করে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু ওর মুখের হাসিটা আমি এই চাঁদের অন্ধকার আলোতেও দেখতে পাচ্ছিলাম। মিতা, ও যেন হাঁপাচ্ছিল। তোমার বিন্দুমাত্র আইডিয়া আছে তুমি আমাকে কোন অবস্থাতে ফেলে দিয়েছ? ওর গলাটা ভীষণভাবে নেমে গেছে, ওর নিঃশ্বাস পড়ছে দ্রুত। এবার আমি ওর কথা ধরতে পারলাম। সরি, মানে আমি কি বলবো, তুমি তো বলেছিলে তোমার সমস্যা আছে, মানে সেভাবে বলছি না, মানে তোমার ডিভোর্স। আমি প্রচন্ড অপ্রস্তুতে পড়ে গেলাম। এরকম অবস্থাতে আগে কখনো পড়িনি, ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি রিয়্যাক্ট করব। রিতম নিজেকে কন্ট্রোলের চেষ্টা করছিল। বুঝতে পারছিলাম এবার আমার সামনে সরে এলো আরো। ও নিজের দাঁত চিপে ছিল, আমার সামনে এসেই একটা বড় নিঃশ্বাস ফেলল। আমি বলেছিলাম আমার একটা খুব বাজে অতীত আছে। আমি বলিনি আমি শারীরিকভাবে অক্ষম, মিতা। ও আমার চুলের মধ্যে হাত দিল। আমি কি করব বুঝে উঠতে না পেরে বাচ্চাদের মতো প্রশ্ন করলাম, এবার আমি কি করব? রিতম হেসে ফেলল। ও মিতা, তুমি এত মিষ্টি কেন? আমি সত্যি সরি, আসলে কি বলবো বুঝতে পারছি না, মানে আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই তো। রিতম অবিশ্বাসের চোখে তাকালো। তার মানে তুমি আর আকাশ? না, তোমাকে বলেছিলাম না, ও আমাকে জোর করেছিল, আমি সেটা মানতে পারিনি। তারপরই ওর ওপর সম্পর্কটার ওপর বিশ্বাস উঠতে থাকে। যে মানুষ মাত্র 2 বছর সম্পর্কে থেকেই আমার ইচ্ছার মর্যাদা না দিয়ে জোর করতে পারে, সে সারা জীবন কখনো আমার ইচ্ছার মর্যাদা দেবে বলে আমার মনে হয় না। দুজনেই চুপ করে গেলাম। বেশ কিছুক্ষণ কোনো শব্দ নেই, শুধু চারপাশের পাহাড় থেকে প্রচন্ড শব্দ নিয়ে বরফ গলিয়ে নামা ছাড়া। চলো, তুমি শুয়ে যাও, কালকে অনেক হাঁটা, বিশাল চড়াই। রিতম বলেই দরজার চেইন খুলতে গেল। আমি অবাক হয়ে বললাম, তুমি কোথায় যাচ্ছ? বাথরুমে, আর কোথায়? বলেই ও হেসে বেরিয়ে গেছিল। আর আমি ব্যাপারটা বুঝতে পেরেই পুরো লাল হয়ে গেছিলাম। ছি মিতা, তুমি কবে একটু বড় হবে? আমি নিজের মনেই বিড়বিড় করছিলাম। সারা রাত আমাদের একটুও ঘুম হয়নি। বারবার বরফ গড়িয়ে নামছিল পাহাড়গুলো থেকে, তার গর্জন কান ফাটিয়ে দিচ্ছিল। তারপর মাঝরাত থেকে শুরু হলো তুষার ঝড়। সেটা এতটাই তীব্র যে মাঝে মাঝে মনে হচ্ছিল টেন্ট উড়ে যাবে। আমি আর ও অনেকক্ষণ বসেছিলাম চুপ করে, ঘুম আসছিল না দুজনেরই। তুমি বলেছিলে তোমার একটা অতীত আছে। রিতম আমার কথার মাঝ থেকেই ধরে নিল। এখন না মিতা, এখন কথা বলতে ইচ্ছে করছে না। তারপর আবার দুজনে চুপ করে গেছিলাম। জুতোটা পরে বাইরে এলাম। চারিদিকে বরফের আরো পুরু পরত পড়েছে, কালকে ঝড়ের জন্য। রিতম ঘুমোচ্ছে এখনো। আমাদের টেন্ট থেকে একটু পাশেই একটা ছোট্ট হলুদ রঙের টেন্ট হলো বাথরুম। এখানে বলে দিই, এত উচ্চতার জন্য জল বেশি পাওয়া যায় না বলেই ওয়েট টিস্যু দিয়ে কাজ চালাতে হয়, যেটা আমার সব থেকে নোংরা লাগে, কিন্তু উপায় নেই। প্রয়োজনীয় কাজ করে বাইরে আসতেই দেখি অনিমেষটা হাতে চায়ের বাটি নিয়ে দাঁড়িয়ে। গুড মর্নিং মিতা। সুপ্রভাত দাদা, এত সকালে উঠলে? কোথায় সকাল, 7:30 বাজে। তুই কি ঘড়ি দেখিসনি নাকি? অনিমেষটা অনেকটা অবাক হয়ে বলল। আমি অবাক। চারিদিক এত অন্ধকার হয়ে আছে যে বিশ্বাস করা মুশকিল এখন এত সকাল। এতক্ষণে সূর্য উঠে যাবার কথা। দাদা, ভয় লাগছে। আমি পাশে দাঁড়িয়ে বললাম, এত বরফ, কালকে অনেক অংশে হাঁটু অব্দি বরফে হেঁটেছি দাদা, এ তো অস্বাভাবিক। আমি ভাবছিলাম এত বরফের কথা তো পড়িনি কোনো ব্লগে। দাদা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জানিস তো, পরের বার ভাবছি মোহরকে নিয়ে আসবো ট্রেক করতে। ও পরের বছর 7 বছরে পড়বে। অনিমেষদা কেমন অন্য জগৎ থেকে বলল। মোহর অনিমেষদার মেয়ে, আর আমাদের গ্রুপ মিটের সব থেকে মিষ্টি সদস্য। বৌদিকেও তো আনতে পারো, একসাথে 3 জন। ও আসবে না রে, জানিস আমারও ইচ্ছে করে,
আমরা 3 জন আসবো, এরকম কোনো টেন্টে ঘুম ভাঙবে যার তাঁবুর দরজা খুললেই পাহাড় দেখা যায়। কিন্তু ও রাজি হবে না রে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, কিছুদিন আগেও আমি স্বপ্ন দেখেছি এরকমই, শুধু তখন আমার পাশের মানুষ হিসেবে আকাশকে কল্পনা করেছি। অথচ আজ